আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। বিডিআর বিদ্রোহের সাথে জড়িতদের কোনো ছাড় নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। ৩ বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে সক্রিয় হচ্ছে না দাবি করে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। নিজেদের ভেতর হানাহানির সুযোগে অপরাধ বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান সম্ভব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নৌ, বিমান এবং বিজিবি প্রধান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাযজ্ঞে ১৬ বছর পর দিনটি প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিনটি উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায় নিহত শহীদ পরিবারের সদস্যরা। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের দরবার চলাকালে কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের হামলায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। ১৬ বছর পর এবার এই দিবসটি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন শ্রদ্ধা জানাতে আসা উপস্থিত সবাই। এই বিচারটা যদি খুব তাড়াতাড়ি হইতো, দেখতে যাইতো, আমাদের তো বয়স হয়েছে। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু বিচারের জন্য তদন্ত কমিশন করা হয়েছে। তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে।
পিলখানায় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থা। 2 দিন ধরে এই হত্যাকাণ্ড চললেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যোগসাজশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মধ্যে বিচারকে নিশ্চিত করা। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে থাকতে চান বলেও জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আগে থেকেই গুঞ্জন ছিল যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরিয়ে নেবেন নিজের নাম। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা হচ্ছে। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ মনে করেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে তিনি সরকারের বাইরে থেকে রাজপথে বেশি ভূমিকা রাখতে পারবেন। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে অংশ নেয়ার ইচ্ছার কথাও জানান নাহিদ ইসলাম। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ অভ্যুত্থান যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার। নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বলেন, তার কাজের মূল্যায়ন জনগণ করবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ইস্যুতে সরকারের ভেতর থেকে বিভিন্ন বক্তব্য দেওয়ায় সারা দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে নৈরাজ্যের দিকে নেওয়ার ষড়যন্ত্র চলছে, তাই তর্ক বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গোমতী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ময়নামতি খ্যাত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নগরীর টাউন হল মাঠের অনুষ্ঠানে অনেকটা উৎসব আমেজে নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য ফেরাতে স্থিতিশীলতা আনতে হবে। তবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটা দেখা উচিত, মন্তব্য তারেক রহমানের। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পিলখানা ট্র্যাজেডি স্মরণে আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছেই। আজকে আমরা শপথ নেই
যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। পিলখানার ট্র্যাজেডিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কেনাকাটায় স্বচ্ছতার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ইজিপি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন 2012-24 সালের মধ্যে 5,96,991 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে, যার মধ্যে শীর্ষ 10 মন্ত্রণালয় প্রায় 92% অর্থ ব্যয় করেছে। এই 10টি মন্ত্রণালয় গড়ে 61% কার্যাদেশ 5% ঠিকাদারের হাতে চলে গেছে। ডক্টর ইফতেখারুজ্জামান জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের যৌথ মালিকানা ব্যবস্থার সুযোগ নিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রকল্পগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। ফলে প্রতিযোগিতার সুযোগ কমে যাচ্ছে, যা সরকারি কেনাকাটায় স্বচ্ছতা হ্রাস করছে। ইজিপি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় ক্রয় খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে। যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ করা যায় না, অন্য দিক থেকে যেটা হয়েছে যারা অনিয়ম দুর্নীতিগুলো করেন, এই যে ত্রিপক্ষীয় শক্তি যেটার কথা আমরা সবসময় বলি, আজকেও যেটা বলা হয়েছে যে আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে আবার ক্রয় ইজিপির মাধ্যমে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা স্বস্তি না পেলে ব্যবসা করা কঠিন, এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। আর রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশে অর্থায়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কিছুটা সত্যতা আছে বলেও মনে করেন তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এখন আলোচনা দেশ জুড়ে, যা উঠে এলো মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনেও। ল অ্যান্ড অর্ডার প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট। শুধু তাদের ঢাকা শহর তো না, অন্য জায়গাও তো সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলি প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। সেটা উই অ্যাগ্রি, এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। চাল, ডাল, ছোলা, চিনির মতো রমজানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেবে, সেটা দরকার হলে আমরা আবার রিপিট করব। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সাথে আলোচনা করে জুনেই বাজেট দেয়া হবে বলেও জানান তিনি, যেখানে জোর থাকবে মূল্যস্ফীতি কমানোর বিষয়টি। রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, পরবর্তীতে সরকার গঠন হলে বাজেট সংশোধনের সুযোগ তো থাকছেই। অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় এটা রিজনেবল একটা ইস্যু আছে, কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা। কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাম্পার করে, প্লাস আমাদের যে ইম্পোর্ট করতে এই বাজেটে আমাদের সাথে জনগণের উপর যারা ট্যাক্সের বোঝা, এসে বোঝা, আর যারা কমপ্লায়েন্ট, যারা ট্যাক্স দেয় তাদের উপর আরও অত্যধিক ট্যাক্স চাপানোটা আমরা চেষ্টা করব। কারণ যারা দেয় ট্যাক্স তাদের উপর বারে বারে ট্যাক্স দেওয়া, তারাও তো কমপ্লেন করে ব্যবসায়ীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের 2 ব্যক্তিকে যে $29 মিলিয়ন অর্থায়নের কথা বলেছেন, তা কোন উদ্দেশ্যে ব্যয় হয়েছে তাই মূল বিষয় বলেও জানান অর্থ উপদেষ্টা। উনি বলেছেন হয়তো কিছুটা সত্যতা আছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
রাজনৈতিক দলের নেতাদের কেউ কেউ বিব্রতকর মন্তব্য করছে অভিযোগ করে সবাইকে শালীন ও মার্জিত বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সুফল ভোগ করতে রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর সেবাদান নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ সব স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া প্রয়োজন বলেও তিনি জানান। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং ভদ্রচিত হওয়ার চেষ্টা করবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে আজ শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও এখানে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে হয়? এখানে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি মানা হয়নি। আসামি পক্ষের মূল যুক্তি হচ্ছে এখানে আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। পরে আপিল বিভাগ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করে। শুনানির সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আদালতে উপস্থিত ছিলেন। তিনি ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সহায়তা দেওয়ার পরও কিছু ব্যাংককে বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, ব্যাংকিং খাতকে গর্ত থেকে উত্তোলনের চেষ্টা চলছে। আর বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করা ছাড়া দেশের এই খাত পুনরুদ্ধার সম্ভব নয়। দুপুরে ব্র্যাক সেন্টারে সিপিডির কনফারেন্সে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ ও পরিবারতন্ত্র থেকে বের হতে না পারলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে পারবে না। ব্যাংক খাতে লুটপাট বন্ধ হলেও সংস্কারের মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে এ খাতকে ঘুরে দাঁড়াতে আরও কিছু সময় লাগবে বলে গভর্নর জানান। সবার কাছ থেকে এমডি নিয়োগ দেওয়া কিংবা তাদের তাদের এক্সটেনশন দেওয়া ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু নিয়মটা ব্যত্যয় করা হচ্ছে পলিটিক্যাল কানেকশনের কারণে। আর আমরা যেটা বলেছি যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা, এটা কিন্তু বারবার পরিবর্তন করে সেটা পারিবারিক পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে, মানে তাদের সুবিধার জন্য করা হয়েছে, সেটাকে বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছি, 1 মাসের মতো হয়ে গেছে, 1 মাসের সেগুলো হয়তো এই মার্চের না এপ্রিলের মাঝামাঝি নাগাদ আমরা আশা করছি আমরা পেয়ে যাই। তখন হয়তো সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।